আপনারা হয়তো এই গল্পটা অনেকেই শুনেছেন যে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন নামের একজন বিজ্ঞানী মৃত মানুষকে জীবিত করেছিল। গল্পের উপর ভিত্তি করে অনেক মুভিও তৈরি হয়েছে, যেখানে একজন বিজ্ঞানী মৃত মানুষদের কিছু অংশ নিয়ে একটা জীবিত মানুষ তৈরি করে। এখন সেটা মানুষ নাকি কোনো মনস্টার সেটা গল্পে উল্লেখ করা থাকে না, আর এটা নিয়ে বহু তর্ক বিতর্ক তৈরি হয়। তবে এই মুভিতে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছে সেই শক্তি চলে আসে যেই শক্তি স্বর্গের দেবতাদের কাছে থাকে। এখন ভিক্টর যেই প্রাণীটা তৈরি করেছিল সেটা আসলে কি ছিল, কোনো মানুষ নাকি কোনো দেবতা, আর ভিক্টরি বা কোন ধরনের মানুষ? মুভির মাধ্যমে এই দুইটা জিনিস খুব ভালো মতো ক্লিয়ার করা হয়েছে, তাই অনুরোধ করব একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। মুভিটি শুরু হয় 1857 সালে। ফেদারমোর নর্থ নামের একটা জায়গা দেখানো হয়। সেই জায়গায় একটি বড় জাহাজ বরফের কারণে আটকে পড়েছে। এই জাহাজের ক্যাপ্টেনের নাম হলো অ্যান্ডারসন। ক্যাপ্টেন অ্যান্ডারসন তার লোকজনকে বরফ থেকে জাহাজটিকে মুক্ত করার কাজে লাগায়। তবে কমান্ডার ক্যাপ্টেনকে জানায় যে তাদের লোকজন দ্রুত কাজ করতে পারবে না, কারণ এতে তারা আহত হতে পারে। কিন্তু অ্যান্ডারসন জানায় যে তারা যেভাবে ইচ্ছা কাজ করতে পারে, তবে তাদের যত তাড়াতাড়ি সম্ভব নর্থ পোলে পৌঁছাতেই হবে। এটা ছিল তাদের মিশন। জাহাজটিকে বরফমুক্ত করতে করতে রাত হয়ে যায়। এর মধ্যে একজন লোক এসে জানায় যে এই জায়গা থেকে বেশ কিছু সামনে একটা জোরালো বিস্ফোরণ হয়েছে। এটা শুনে অ্যান্ডারসন তার কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে সেই জায়গায় আসে। সেখানে গিয়ে সে একটা বরফের মধ্যে চলার গাড়ি দেখতে পায়, যেটা কুকুর দিয়ে টানা হয়। তবে গাড়িটা ভাঙা অবস্থায় সেখানে পড়েছিল। এরপর চারপাশে ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় সেখানে অনেক রক্ত পড়ে আছে, কিন্তু সেখানে থাকা সব কুকুরগুলি সুরক্ষিত ছিল। এরপর আরও কিছুটা সামনে এগিয়ে গেলে তারা ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন নামের একজন ব্যক্তিকে দেখতে পায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে যন্ত্রণায় খুব কাতরাচ্ছিল, কারণ তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন এসে তাকে এইসবের কারণ জিজ্ঞাসা করে। এর মধ্যেই হঠাৎ করে সেখানে একটা ভয়ঙ্কর প্রাণী এসে হাজির হয়। তারা দেখে যে এই প্রাণীটা দেখতে মানুষের মতো, তবে এর আকার ছিল অনেক বড়। তবে তার শরীরে পচন ধরা এবং তার চামড়া শরীর থেকে খসে খসে পড়ার মতো অবস্থা, আর সে খুবই রেগে ছিল। এইসব দেখে ক্যাপ্টেন দ্রুত ভিক্টরকে তাদের জাহাজে নিয়ে আসে, কিন্তু প্রাণীটিও তাদের পেছনে গিয়ে জাহাজে হামলা করে এবং সেখানে থাকা লোকজনকে এক এক করে মারতে শুরু করে। সে চিৎকার করে সবাইকে বলে ভিক্টর তার শিকার, তারা যেন ভিক্টরকে তার হাতে তুলে দেয়। তবে কেউই এইসব শোনে না। সবাই তার সঙ্গে লড়াই করতে শুরু করে। দেখা যায় ওই দানবটি সব লোকগুলোকে মেরে ফেলছিল, এমনকি তার উপরে কোনো গুলির প্রভাবও পড়ছিল না। তবে এর মধ্যে একজন এসে প্রাণীটিকে একটি বড় বন্দুক দিয়ে গুলি করে। এতে করে সেই প্রাণীটি জাহাজ থেকে নিচে পড়ে যায়, কিন্তু দেখা যায় মুহূর্তের মধ্যে সে নিজেকে সুস্থ করে ফেলে এবং আবারও জাহাজে উঠতে থাকে। কিন্তু দানবটি ওঠার আগে লোকজন সেই মইটি উঠিয়ে নেয়। এটা দেখে এবার দানবটি তার শক্তি দিয়ে জাহাজটিকে ধাক্কা দিতে শুরু করে। এই বিশাল জাহাজটি বরফে আটকে ছিল, তবে দানবটি তার শক্তি দিয়ে পুরো জাহাজটিকেই সেই বরফের ফাটলে কাত করতে শুরু করে দেয়। এটা দেখে অ্যান্ডারসন নিচে থাকা বরফে গুলি করে, আর এতে করে জাহাজের পাশে থাকা সব বরফ ভেঙে যায়। এর কারণে নিচে থাকা সেই দানবটিও জলে পড়ে যায়। এটা দেখে বাকিরা সবাই খুব একটু শান্ত হয়। এদিকে কিছু লোক এসে ভিক্টরকে চিকিৎসা করতে শুরু করে। তখন দেখা যায় ভিক্টর একটি পা ছিল কৃত্রিম, আর কিছু সময় পর ভিক্টরের জ্ঞান ফিরে আসে। এরপর সে অ্যান্ডারসনকে জিজ্ঞাসা করে ওই দানবটি কতজন লোককে মেরেছে। অ্যান্ডারসন জানায় 6 জন লোককে মেরেছে, কিন্তু ভিক্টর বলে ওই দানবটা আবার আসবে এবং তাকে না পাওয়া পর্যন্ত লড়াই করবে, আর এখানে থাকা সবাইকে মেরে ফেলবে। এমন কথা শুনে অ্যান্ডারসন কিছুটা হতবাক হয়ে যায়। এরপরে ভিক্টর তাদেরকে এর কারণ বোঝাতে শুরু করে এবং গল্পটা অতীতে চলে যায়। ভিক্টর বলে তার বাবা লিওপোল্ড একজন বিখ্যাত সার্জন ছিল, আর সে ক্লেরা নামের একজন মহিলাকে বিয়ে করেছিল, কারণ ক্লেরা অনেক ধনী ছিল এবং তার সঙ্গে বিয়ের পর অনেক যৌতুক নিয়েছিল। এরপর তাদের একটি ছেলে হয় যার নাম ভিক্টর। তবে লিওপোল্ড কাজের কারণে প্রায় সময় বাইরে থাকতো, তবে যে কদিন থাকতো সেই দিন পুরো বাড়ি তার ইশারায় চলতো, কারণ সে একজন আত্মহংকারী লোক ছিল। এসবের জন্য ক্লেরা তাকে ভীষণ ভয় পেত। এরপর লিওপোল্ড জানতে পারে ক্লেরা এবার গর্ভবতী হয়েছে, কিন্তু তবুও সে ক্লেরার দিকে কোনো মনোযোগই দেয় না। সে শুধু ভিক্টরের কথাই ভাবত, কারণ সে ভিক্টরকে তার মতো করে একজন সার্জন বানাতে চেয়েছিল। সে প্রতিনিয়ত ভিক্টরকে হিউম্যান অ্যানাটমি শেখাতো, আর তার বাবার চাপের কারণে বাধ্য হয়ে ভিক্টর সেগুলো শিখতে শুরু করে। আর কিছু শিখতে ব্যর্থ হলে ভিক্টরকে তার বাবা ভীষণ মারত। তবে যেহেতু সার্জারির জন্য হাতের প্রয়োজন, তাই সে ভিক্টরকে হাতে না মেরে সবসময় মুখে মারত। একদিন ক্লেরা তার দ্বিতীয় সন্তান প্রসব করতে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুতে ভিক্টর ভীষণ ভেঙে পড়ে এবং অনেক কষ্টে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। লিওপোল্ড তার সেই দ্বিতীয় ছেলে নাম দেয় উইলিয়াম, আর উইলিয়ামকে সে অনেক ভালোবাসত। একদিন ভিক্টর সাহস করে তার বাবা লিওপোল্ডের কাছে আসে এবং জিজ্ঞাসা করে সে তার মা ক্লেয়ারের চিকিৎসা করছিল কিনা, তাহলে কেন তার মা মারা গেল। এই কথা শুনে লিওপোল্ড বলে মৃত্যুর উপরে কারো হাত থাকে না। এটা শুনে এবার ভিক্টর প্রতিজ্ঞা করে যদি সেটাই হয় তাহলে সে এবার মেডিকেলের সবকিছু শিখবে এবং সর্বশ্রেষ্ঠ সার্জন হয়ে দেখাবে, আর এতটাই বড় সার্জন হবে যে মৃত্যুকে পরাজিত
করতে সক্ষম হয়, এমনকি মৃতদেরকে ফিরিয়ে আনবে। আর সেই দিন ভিক্টর নিজের জীবনে এক নতুন উদ্দেশ্য খুঁজে পায়। আর সেই দিন সে প্রথমবার একটি দর্শন পায়। সে একটি ডার্ক অ্যাঞ্জেলকে দেখে। সেই ডার্ক অ্যাঞ্জেল ভিক্টরকে বলে, তুমি তোমার বাবার থেকে বড় সার্জন হবে, এমনকি পুরো বিশ্বের সর্বশ্রেষ্ঠ সার্জন হবে, এমনকি তোমার জীবন ও মৃত্যুর উপরে আধিপত্য তৈরি হবে। এরপর অনেক বছর কেটে যায়। দেখা যায় ক্লেয়ারের যে বাগানগুলো ফ্র্যাঙ্কেনস্টাইন পরিবারের বড় আয়ের উৎস ছিল, সেগুলো আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এতে করে তাদের ফ্যামিলির বিশাল ক্ষতি হয়ে যায়। আর এরপর তাদের কাছে শুধু তাদের ম্যানশনটাই রয়ে গেছে। তাই এবার ভিক্টর তার ভাই উইলিয়ামকে তার আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয়। এরপর সে নিজে পড়াশোনার জন্য বাইরে চলে যায়। এমনি করে বছরের পর বছর কেটে যায়, কিন্তু ভিক্টর তার সেই প্রতিজ্ঞা ভোলে না। সে তার কাজে নিয়োজিত থাকে। এরপর দেখা যায় 1855 সালে কলেজে তার পারফরমেন্সের বিচার চলে। ভিক্টর একটি মৃতদেহের অর্ধেক ব্যবহার করে তাতে অন্য একজনের হাত লাগিয়ে সেটাকে জীবন্ত করে তোলে। আর এতে করে বারবার সেই মৃতদেহটি সেই হাতকে নাড়াতে পারছিল, এমনকি সেটা ভিক্টরের আদেশে শুনতে পারছিল, এমনকি সেই দেহটি মানুষের মতোই আচরণ করতে পারছিল। কিন্তু সেখানে থাকা সবাই এটাকে পাপ বলে অভিহিত করে, কারণ এটা ছিল সৃষ্টিকর্তার বিরুদ্ধে একটি কাজ। এটা শুনে ভিক্টর জানায়, যদি সৃষ্টিকর্তা কোনো মৃত্যুকে ফিরিয়ে আনার অনুমতি না দেয়, তাহলে সে এমন ঈশ্বরকে মানবে না। এটা শুনে সবাই ভিক্টরের উপর ভীষণ রেগে যায়। এরপর তারা সবাই মিলে তাকে সেই কলেজ থেকে বের করে দেয়। এই ঘটনার পর ভিক্টর ভীষণ রেগেছিল। সেখান থেকে যাওয়ার পথে ভিক্টরের সঙ্গে অ্যান্ড্রি হার্লান নামের একজন লোকের পরিচয় হয়। আর সে ভিক্টরে করা পুরো পরীক্ষাটাই দেখছিল। সে ভিক্টরকে জানায় সে একজন ব্যবসায়ী। আর সে ভিক্টরের জন্য একটা চিঠি এনেছে, যেখানে লেখা ছিল তার ভাই উইলিয়াম হার্লানের ভাইজি এলিজাবেথের সঙ্গে বিয়ে করতে চলেছে। 3 দিন পর ভিক্টর হর্ল্যান্ডের বাড়িতে আসে। তখন হর্ল্যান্ড ভিক্টরকে জানায় সে আর্মিতে একজন সার্জন ছিল। আর সে ভিক্টরের সেই পরীক্ষাটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। তাই সে ভালো করে বুঝতে পারছিল ভিক্টর মৃতকে জীবন্ত করতে পারে। তবে ভিক্টরের ব্যবহার করা পদ্ধতিটি খুব অল্প সময়ের জন্য স্নায়ুতন্ত্রের শক্তি প্রভাবিত করতে পারে। তার মানে দ্বারা ভিক্টরের সেই পদ্ধতিতে জীবিত করা দেহটি বেশি সময় জীবিত থাকতে পারবে না। এটা শুধু একটা শর্টকাট সিস্টেম। এরপর সে ভিক্টরকে মানুষের শরীরের অংশগুলো দেখায়, যেগুলোকে সে শরীর থেকে আলাদা করে একটা কাঠের প্লেটের উপর রেখে দিয়েছিল। আর সেই প্লেটগুলো হিউম্যান লিম্ফেটিক সিস্টেমেরই একটা অংশ, যেটা কিনা মানবদেহে অল্প রক্ত সঞ্চালন করে, কিন্তু এটা শক্তিও সঞ্চয় করতে পারে, এমনকি পুনরায় ব্যবহারের সক্ষমতাও রাখতে পারে। তবে এভাবে ভিক্টর আগে কখনোই ভেবে দেখেনি। এরপর হার্ল্যান্ড ভিক্টরকে জানায় ভিক্টর যেসব রিসার্চ লাগবে সেগুলো তাকে দেবে। বিনিময়ে সে শুধু ভিক্টরকে এই পরীক্ষাটা সফল হতে দেখতে চায়, আর তাছাড়া সে আর কিছু দাবি করে না। এর কিছু অল্প সময় পর ভিক্টর গিয়ে তার ভাই উইলিয়ামের সঙ্গে দেখা করে। এরপর তার ভাইয়ের হবু স্ত্রী এলিজাবেথের সঙ্গে পরিচয় হয়। ভিক্টর তার সঙ্গে কথা বলে বুঝতে পারে এলিজাবেথের দৃষ্টিকোণ বাকিদের থেকে কিছুটা আলাদা। সে ভিক্টরের সঙ্গে কিছু সময় কথাবার্তা বলে। পরদিন দেখা যায় হার্ল্যান্ড ভিক্টরকে নিয়ে একটা পরিত্যক্ত টাওয়ারে আসে এবং ভিক্টরকে বলে তার ল্যাবটি এই জায়গায় বানাতে। আর এই কাজে ভিক্টরের যা যা লাগবে সবকিছু হার্ল্যান্ড তাকে দেবে। এর পাশাপাশি উইলিয়ামও জানায় সে ভিক্টরকে এই কাজে সাহায্য করবে। এরপর ভিক্টর তার সেই পরীক্ষা করার জন্য মৃতদেহ খুঁজতে শুরু করে। এমনকি সে ফাঁসি দেওয়া একজন কয়েদির মৃতদেহ ব্যবহার অনুমতিও পেয়ে যায়। অন্যদিকে ভিক্টর দেখে এলিজাবেথ চার্চে এসেছে। এলিজাবেথ সেখানে কনফেশন করতে আসে। এটা দেখে ভিক্টর কিছুটা কৌতূহলী হয়ে ওঠে যে এলিজাবেথ এমনকি কনফেশন করতে এসেছে। এটা শোনার জন্য ভিক্টর গোপনে প্রিস্টের কেবিনে এসে বসে। এলিজাবেথ সেই ঘরে বসে বলতে শুরু করে যে সে ভিক্টর প্রতি ঘৃণা অনুভব করে, কারণ তার মতে ভিক্টর অনেক অহংকারী আর জেদি, যে নিজের ইচ্ছামতো সবসময় চলে। এটা শোনার পর ভিক্টর অনেক কষ্ট পায় আর তার সামনে থাকা সেই পর্দাটা সরিয়ে ফেলে এবং এলিজাবেথকে চমকে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এলিজাবেথও ভিক্টরকে অনুসরণ করে এক জায়গায় চলে আসে। তারপর তারা দুজনে কথা বলে। তখন এলিজাবেথ জানায় সে পোকামাকড় নিয়ে কাজ করতে পছন্দ করে, কারণ তাদের গঠন আলাদা। তাছাড়া সে বিজ্ঞানের একজন বড় ভক্ত আর সে অলৌকিক সব ঘটনার সন্ধানে আছে, কিন্তু এখনও সে বিজ্ঞানের সবচাইতে অলৌকিক ঘটনাকে খুঁজে পায়নি। আর এরপর সেন আবার প্রেজেন্টে শিফট হয়। দেখা যায় সেই দানবাকৃতির প্রাণীটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর সে পানির উপরে উঠে আসে। এরপর সে ওই জাহাজের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর এটা দেখে বোঝা যায় দানবটির প্রচুর শক্তি রয়েছে। এদিকে ভিক্টর অ্যান্ডারসনের লোকদেরকে জানায় ওই দানবটি আবার আক্রমণ করতে চলেছে। তাই অ্যান্ডারসনকে জানায় ভিক্টরকে ওই দানবের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু সে ভিক্টরকে বলে সে যে কোনো উপায় তাকে বাঁচিয়ে নেবে। এরপর সেন আবারও পাস্টে চলে যায়, যেখানে দেখা যায় ভিক্টর একটি মৃতদেহ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি সে এলিজাবেথের সঙ্গে সময় কাটাতে থাকে। এতে করে সে ধীরে ধীরে এলিজাবেথের প্রেমে পড়তে শুরু করে। এরপর দেখা যায় ভিক্টরের পরীক্ষাটি আবার সম্পূর্ণ হয়েছে, কিন্তু তবুও সেই দেহটি জীবন্ত হচ্ছিল না। এবার হার্ল্যান্ড ভিক্টরকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে, কারণ সে এটা নিয়ে অনেকদিন ধরেই কাটিয়ে দিয়েছে। আর এতে করে হার্ল্যান্ডের তহবিলে ফুরিয়ে এসেছে। এবার ভিক্টর ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তার কাছে আছে মাত্র 1 সপ্তাহ সময়। সে কি ওই দেহটিকে জীবন্ত করতে পারবে? এর মধ্যে ভিক্টর গিয়ে এলিজাবেথকে তার অনুভূতির কথা জানায়, কিন্তু এলিজাবেথ ভিক্টরকে সরাসরি না করে দেয়, কারণ তার কাছে কোনো উপায় ছিল না, কারণ সে তো ভিক্টরের ছোট ভাইয়ের সঙ্গে অলরেডি এঙ্গেজড হয়ে গিয়েছে। তাই ভিক্টর খুবই কষ্ট পায়, কারণ সে মন থেকে এলিজাবেথকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু আফসোস, সে চাইলেও এখন তার ভাইয়ের জন্য এলিজাবেথের সঙ্গে থাকতে পারবে না। পাশাপাশি তার সেই পরীক্ষাটাও ঠিকঠাক মতো কাজ করছিল না। এরপর ভিক্টর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে ওই দেহটাকে ঠিক
করে বিদ্যুৎ দিচ্ছিল না। এরপর সে বিদ্যুতের অবস্থান পরিবর্তন করে সঙ্গে সঙ্গে সেই দেহটি জীবন্ত হয়ে ওঠে। আর এবার ভিক্টর বুঝে যায় যে দেহটিকে কিভাবে জীবন্ত করা যায়। এরপর ভিক্টর যুদ্ধক্ষেত্র থেকে অনেকগুলো সৈনিকদের মৃতদেহ নিয়ে আসে আর সেই দেহগুলো থেকে ভালো অংশগুলো কেটে সেগুলো জোড়া লাগিয়ে নতুন একটা দেহ তৈরি করে ফেলে। আর ফাইনালি সে একটা ঝড়ের রাতে আকাশের বজ্রপাতের সাহায্যে ওই দেহটাকে চার্জ করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। সেই কাজে হার্ল্যান্ডও ভিক্টরকে সাহায্য করছিল। এর মধ্যে হার্ল্যান্ড ভিক্টরকে বলে তার একটি ভয়ঙ্কর রোগ আছে যার জন্য সে খুব শীঘ্রই মারা যাবে, আর সেজন্য সে ভিক্টরকে এই দেহটিকে পুনরুজ্জীবিত করার জন্য এতদিন সাহায্য করেছিল যাতে করে সে মারা যাওয়ার পর ভিক্টর আবার তাকে জীবিত করতে পারে। কিন্তু ভিক্টর সঙ্গে সঙ্গে তাকে না করে দেয়। তবে এটা শুনে হার্ল্যান্ড ভিক্টরকে সম্পত্তি, ক্ষমতা, এমনকি এলিজাবেথকে তার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু তবুও ভিক্টর কিছুতেই রাজি হয় না। সে হার্ল্যান্ডকে জানায় তার দেহটা রোগের কারণে ভেতর থেকেই পচে গেছে আর সে দেহ আবার জীবিত করা কোনোভাবেই সম্ভব নয়। তবে দেখা যায় হার্ল্যান্ড এবার ভিক্টরকে থামানোর জন্য তার যন্ত্রপাতিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। আর এই ধস্তাধস্তি করতে গিয়ে এক পর্যায়ে হার্ল্যান্ড উপর থেকে নিচে পড়ে যায় আর সেখানেই সে মারা যায়। এরপর ভিক্টর দ্রুত রুমে চলে আসে আর তার সেই যন্ত্রে চার্জ দেওয়ার জন্য আকাশের বজ্রপাত ব্যবহার করতে শুরু করে। সে ভাবে হয়তো দেহটা শক্তি পাবে, কিন্তু দেখা যায় এতে করে সেই দেহটা জীবন্ত হয় না আর এই পরীক্ষাটাও বিফল হয়ে যায়। এরপর রাগ আর হতাশা নিয়ে ভিক্টর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তখন আবার ভিক্টর সেই ডার্ক অ্যাঞ্জেলকে তার সামনে দেখতে পায়, যার কারণে ভিক্টরের ঘুম ভেঙে যায়। আর হঠাৎ করে সে সামনে তাকিয়ে দেখে সেই মৃতদেহটি তার সামনে দাঁড়িয়ে আছে। ভিক্টর তো খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু এর পর মুহূর্তেই তার সব আনন্দ হাওয়া হয়ে যায়, কারণ সে এতদিন ধরে শুধু দেহটিকে জীবন্ত করার চেষ্টায় চালিয়ে গেছে, কিন্তু তারপরে যে কি করতে হবে তা কিছুই ভাবেনি। প্রথম দিকে সেই মৃতদেহটির কোনো চিন্তা ভাবনা বা আবেগ কিছুই কাজ করছিল না, তাই সে বারবার ভুল করে নিজেকে আঘাত করতে থাকে। এতে যদিও তার কিছুই হয় না, সে আবারও সুস্থ হয়ে যায়। এরপর আস্তে আস্তে সেই দেহটি নিজেকে বুঝতে শুরু করে, কিন্তু ভিক্টর এর মধ্যে অনেক রাগ লক্ষ্য করে। এতে করে এবার দেহটিকে শিকলে বন্দী করে ফেলে। এর কিছুদিন পর সেখানে উইলিয়াম আর এলিজাবেথ আসে। এলিজাবেথ মৃতদেহটাকে দেখে অবাক হয়ে যায় আর সেটাকে দেখে তার সেই অলৌকিক স্বপ্নটা সত্যি হয়ে যায়, যেটা কিনা সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। তাই এলিজাবেথ এসে সেই জীবন্ত দেহটার সঙ্গে কিছু সময় কাটায় আর সেটাকে বোঝার চেষ্টা করে। আর এই মৃতদেহটির স্বভাব হলো তার সামনে যেই আসে সে তাকে হুবহু নকল করতে শুরু করে। তাই এলিজাবেথের ভালো আচরণ দেখে সেও তার সঙ্গে অনেক সুন্দর আচরণ করতে শুরু করে। এরপর এলিজাবেথ সেই দেহটিকে কথা বলা শেখায়, যাতে করে প্রথম দেহটি এলিজাবেথের নাম নেয়। এরপর সে আগে থেকে শেখা ভিক্টরের নাম নেয়। একদিন রাতের বেলা ভিক্টর এলিজাবেথকে জানায় ওই মৃতদেহটা আসলে একেবারে জড়বস্তু। তবে এলিজাবেথ তাকে বলে এটা এখন কোনো জিনিস নয়, এখন তার আমাদের মতো জীবন আছে, তাছাড়া এটি মানুষের থেকেও পবিত্র আত্মা। তবে এলিজাবেথের এমন কথায় ভিক্টরের অহংবোধে আঘাত লাগে, তাই সে এসে ওই মৃতদেহটিকে মারতে শুরু করে। আর এতে করে মৃতদেহটি ভীষণ ক্ষেপে যায়। এতে করে এবার ভিক্টর তাকে ভয় পেতে শুরু করে। পরদিন ভিক্টর এসে উইলিয়ামকে হার্ল্যান্ডের মৃত্যুর ব্যাপার জানায় আর পাশাপাশি সে এলিজাবেথকে নিয়ে এই জায়গা ছেড়ে দ্রুত চলে যেতে বলে। এরপর উইলিয়াম ও ভিক্টরের কথা মতো এলিজাবেথকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভিক্টর এসে পুরো টাওয়ারে আগুন লাগিয়ে দেয়, যাতে করে সেখানে থাকা ওই মৃতদেহটি শেষ হয়ে যায়। তবে তখনই সেই মৃতদেহটি ভিক্টরের সঙ্গে কথা বলার জন্য চিৎকার করতে শুরু করে। এটা শুনে ভিক্টর তার প্ল্যান বাদ দিয়ে দেয় আর দ্রুত টাওয়ারে ফিরে যায়, কিন্তু এর মধ্যে পুরো টাওয়ারটা বিস্ফোরিত হয়ে যায়। এতে করে ভিক্টর ছিটকে বাইরে পড়ে যায় আর এখানে ভিক্টর তার পা হারিয়ে ফেলে। আর এই কারণে মুভির শুরুতে ভিক্টরের পা কৃত্রিম অবস্থায় দেখা গিয়েছিল। এর মধ্যে সেখানে আবার এলিজাবেথ ফিরে আসে, কিন্তু এখন তার কিছুই করার ছিল না, কারণ পুরো টাওয়ারটাই ধ্বংস হয়ে যেতে শুরু করেছিল। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে আর দেখা যায় সেই দানব আকৃতির প্রাণীটি জাহাজে ঢুকে সোজা ক্যাপ্টেনের কেবিনে চলে আসে। এরপর সেই দানবটি ক্যাপ্টেনকে বলে তুমি এতক্ষণ ভিক্টরের গল্প শুনেছ, কিন্তু এখন আমার গল্প তোমায় শুনতে হবে। আর এবার সেই মৃতদেহটি তার গল্প বলতে শুরু করে, যার নাম ছিল ক্রিস্টেল। ভিক্টর সেই টাওয়ারে আগুন লাগানোর ফলে প্রাণীটি সেখানেই পুড়ে যাচ্ছিল, তবে এতদিনই তার ভেতরে নিজেকে বাঁচানোর মতো বুদ্ধিমত্তা তৈরি হয়ে গিয়েছে। সেই কারণে ওই মৃতদেহের মধ্যে নিজেকে বাঁচানোর ইচ্ছা জেগে ওঠে। এতে করে সে তার সব শক্তি ব্যবহার করে ওই শিকলটিকে ভেঙে নিজেকে মুক্ত করে নেয়। তাকে বেসমেন্টে আটকে রাখা হয়েছিল, যেই ঘরের একটা ড্রোন সোজা সমুদ্রে গিয়ে মিশেছিল। তাই সে নিজেকে বাঁচাতে ওই ড্রোনের সাহায্যে সমুদ্রে ঝাঁপ দেয় আর জলে পড়ে সে আগুনের হাত থেকে সে বেঁচে যায়। এরপর সে কিনারায় উঠে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। সে সামনে যুদ্ধক্ষেত্রে কিছু মৃত সৈনিকদের কঙ্কাল পড়ে থাকতে দেখতে পায়। সে তাদের পোশাক দেখতে পায় আর এরপর ওই পোশাকগুলো তুলে নিজে পরে নেয়, কারণ সে এর আগে মানুষদেরকে পোশাক পরে থাকতে দেখেছিল, তাই সেও ওই পোশাকগুলো পরে নিয়েছিল। এরপর কিছুটা এগিয়ে গেলে সে কিছু পশুদেরকে দেখতে পায়। পশুগুলো তাকে কোনো বিরক্ত করে না, তাই সেও তাদেরকে কিছুই বলছিল না। এরপর সে গাছ থেকে ফল পেরে খেতে শুরু করে, কারণ তার শরীরে শক্তি দরকার ছিল। এর মধ্যে কিছু লোক তার উপরে গুলি ছুটতে শুরু করে আর এবার সে ভয় পেয়ে পাশের একটা জনবসতিতে পালিয়ে যায় আর সেখানে থাকা একটা টিন শেডের ভিতরে লুকিয়ে যায়। আর সেখান থেকে সে লুকিয়ে বাইরে থাকা লোকদেরকে দেখতে পায়। সেই শেডে কোনো মানুষ না থাকার কারণে সে লুকিয়ে লুকিয়ে বাইরে থাকা লোকদের থেকে অনেক কিছু শিখতে থাকে। সে দেখতে থাকে লোকগুলো কি করে কথা বলে, কিভাবে জীবনযাপন করে, আর ধীরে ধীরে সে শব্দ চিনতে শুরু করে। কোন জিনিসকে কি বলে তা সে বুঝতে শুরু করে। সে এইসব লোকদেরকে দেখে অনেক কিছুই শিখে ফেলে।
ফেলে। সে পাশে একটি বৃদ্ধ লোককে দেখতে পায় যে কিনা একটা ছোট্ট মেয়েকে পড়াতো। আর এইসব দেখে সে ওই বাচ্চা মেয়েটির সঙ্গে প্রাণীটা শিখতে থাকে। আর তাদের মাঝে থাকতে থাকতে সেও তাদের মতো বাঁচতে শুরু করে দেয়। সে সারাদিন লুকিয়ে থাকতো, কিন্তু রাত হলে সে লোকদেরকে সাহায্য করার জন্য তাদের হয়ে কাজ করত। সে সেখানকার মানুষের ঘর মেরামত করে দিত, কখনো কারোর জামা কাপড় ধুয়ে দিত, এমনকি সে বিভিন্ন জিনিস তাদেরকে এনে দিত। আর এই সবকিছুই করতো সে লুকিয়ে লুকিয়ে। হঠাৎ করে একদিন নেকড়ের দল জনবসতিতে এসে ভেড়া মারতে শুরু করে দেয়। তখন সেখানকার লোকেরা একটিকে মারলে বাকিগুলো সেখান থেকে পালিয়ে যায়। এইসব দেখে প্রাণীটি আবারও ভালোভাবে জীবনকে বুঝতে পারে। সে বুঝতে পারে এই নেকড়েগুলো মানুষের শত্রু নয়, আর এই ভেড়াগুলো নেকড়েদের শত্রু নয়। এটা সোজা কথা প্রকৃতি, তাই একজনকে বাঁচতে হলে অন্যজনকে মরতেই হবে। আর এটাই নিজেদেরকে বাঁচিয়ে রাখার মূল মন্ত্র। এইসব দেখার পর সে সার্ভাইভ করতে শিখে ফেলে। এরপর একদিন রাতে সে ওই বৃদ্ধের সামনে সাহস করে যায়, কিন্তু ওই বৃদ্ধ অন্ধ থাকায় সে তাকে দেখতে পায় না। এতে করে সে কোনো ভয় পায় না, উল্টো সে ওই প্রাণীটির মধ্যে থাকা দয়ালু দিকটা তাকে বলতে শুরু করে। সে আরো ভালো করে বুঝতে পারে এই প্রাণীটি ঠিক করে কথা বলতেও পারে না, তাই সে প্রাণীটিকে বলে সে তার বন্ধু হবে। এতে প্রাণীটা অনেক ভয় পাচ্ছিল, কিন্তু বৃদ্ধ তাকে কোনো ভয় না পেয়ে খুশি থাকার কথা বলে। এমন অনুভূতিতে প্রাণীটিকে আবারও আবেগ দেয়। এমন সময় প্রাণীটি খুব ইমোশনাল হয়ে যায়। সে আগে শারীরিকভাবে জেগে উঠছিল, তবে এবার সে সচেতনভাবে জেগে উঠতে শুরু করেছে। সে বৃদ্ধ প্রাণীটিকে গল্প শোনায়, পাশাপাশি প্রাণীটিকে পড়তে উৎসাহিত করে এবং জীবন সম্পর্কে তাকে শিক্ষা দিতে শুরু করে। আর এইভাবে আস্তে আস্তে এখন প্রাণীটি কথা বলতেও শিখে যায় আর মানুষকে বুঝতে শিখে ফেলে। এর সঙ্গে তার মনে এখন একটা কৌতূহল জন্ম নেয় যে তার আসল পরিচয় কি। তার তো কোনো স্মৃতি নেই, শুধুমাত্র স্মৃতির খণ্ডাংশই তার মনে আছে, যাতে কিনা সে কাটাছেঁড়া ও সাজানো অনেক মানুষকে দেখতে পায়। তার কারণ হলো তাকে তো শরীরের বিভিন্ন অংশ দিয়ে ভিক্টর বানিয়েছিল। সে আগুন, জল আর পায়ের নিচে শুধু বালি দেখতে পায়, তাই সে নিজের ব্যাপারে জানার জন্য সেই টাওয়ারে আবারও ফিরে আসে। এরপর সে ওই টাওয়ারে তার সত্তাটা খুঁজে পায় যে সে কেবল মৃত্যুর একটি রূপ মাত্র। এটা দেখে সে খুবই কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে, কিন্তু সে ওখানে ভিক্টরের ঠিকানাও পেয়ে গিয়েছিল। এরপর সে ফিরে আসলে দেখতে পায় সে বৃদ্ধের উপরে নেকড়েদের দল হামলা করে দিয়েছে। সে এইসব দেখে নেকড়েদেরকে মেরে তাড়িয়ে দেয়, তবে দেখা যায় নেকড়েদের কামড়ে সে বৃদ্ধ অনেকটা আহত হয়ে গিয়েছিল আর ধীরে ধীরে সে মৃত্যুর দিকে অগ্রসর হতে শুরু করে। তখন বৃদ্ধ সেই প্রাণীটির সঙ্গে শেষবারের মতো কথা বলে। প্রাণীটি তখন তাকে জানায় সে আসলে কিছুই নয়, শুধুমাত্র অনেকগুলো মৃতদেহ থেকে জোড়া অংশ নিয়ে লাগানো একটা সেটআপ মাত্র। তবে বৃদ্ধ তাকে বলে এটা সত্যি নয়, তুমি একজন খুব ভালো মানুষ আর আমার সবচাইতে ভালো বন্ধু তুমি। এই কথা বলে বৃদ্ধ নিজের প্রাণ ত্যাগ করে। প্রাণীটি প্রথম তার কোনো আপনজনকে পেয়েছিল, কিন্তু সে এখন আর দুনিয়াতে রইল না। এর মধ্যে বাকি গ্রামবাসীরা সেখানে এসে পড়ে আর প্রাণীটিকে দেখে ভুল বুঝে তার উপরে আক্রমণ শুরু করে দেয়। তারা মনে করতে থাকে প্রাণীটি ওই বৃদ্ধকে মেরে ফেলেছে। প্রাণীটি প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু কিছু সময় পর সে আবারও জেগে ওঠে আর মনের দুঃখ আর রাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এবার সে ভিক্টরকে খুঁজতে শুরু করে, যাতে ভিক্টর তাকে তার মতো একটা সঙ্গী বানিয়ে দেয়। এর থেকে বেশি কিছুই আর তার চাই না। অন্যদিকে ভিক্টরকে দেখা যায় সে এখন উইলিয়ামের সঙ্গে থাকে আর রাতের বেলা সে ডার্ক অ্যাঞ্জেলকে স্বপ্নে দেখে, যেখানে সে ডার্ক অ্যাঞ্জেলকে তার মৃত্যুরূপে দেখতে পেয়েছিল। এসব দেখে ভিক্টর ভাবে তার মৃত্যুর জন্ম সে নিজেই দিয়েছে আর তাকে এবার ভিক্টরকে মোকাবিলা করতে হবে। এরপর দেখা যায় উইলিয়াম আর এলিজাবেথের বিয়ের দিন চলে এসেছে, তাই ভিক্টর এবার শেষবারের মতো এলিজাবেথের কাছে আসে সবকিছু বলার জন্য। কিন্তু তখন এলিজাবেথ তার আসল রূপ জেনে ফেলেছিল, তাই সে এখন ভিক্টরকে ঘৃণা করতে শুরু করে। সে বুঝে গিয়েছিল ভিক্টর নিজেকে ছাড়া আর কারো কথাই ভাবতে পারে না। ভিক্টর সেখানে আসলে এলিজাবেথ তাকে একটা চর মারে, এরপর ঘর থেকে তাড়িয়ে দেয়। এরপর সে রেগে নিজের ঘর থেকে চলে আসে, তবে সেখানে আগে থেকে প্রাণীটা এসে বসেছিল। প্রাণীটি ভিক্টরকে বলে তার জন্য একটা সঙ্গীত তৈরি করে দেওয়ার জন্য। তবে ভিক্টর রাগ আর নিজের অহংবোধে বলতে শুরু করে তুমি তো একটি দানব, আর আমি ভুল করেও তোমার মতো একটা দানব তৈরি করতে পারবো না। তবে প্রাণীটি জানায় সে তো আর মরতে পারবে না আর একা থাকা খুবই কষ্টদায়ক, তাই তার একজন সঙ্গীর খুবই প্রয়োজন। এবার ভিক্টর বলে সঙ্গী দিয়ে কি করতে চাইছ? একসঙ্গে বাচ্চা পয়দা করবে আর তোমার মতো এক দানব সেনা তৈরি করবে? ভিক্টরের এমন কথা সে গভীরভাবে আঘাত পায়। এরপর সে ভিক্টরকে আক্রমণ করে দেয়। এইসবের আওয়াজ শুনে সেখানে এলিজাবেথ দ্রুত চলে আসে। এসে সেখানে প্রাণীটাকে দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ এলিজাবেথ প্রাণীটাকে ভালোবেসে ফেলেছিল, কারণ তার কাছে সে পবিত্র আত্মা। এর মধ্যে ভিক্টর প্রাণীটাকে গুলি করে, কিন্তু প্রাণীটাকে বাঁচাতে এলিজাবেথ তার সামনে চলে আসে আর তার গায়ে গুলিটা লেগে যায়। এর মধ্যে সেখানে উইলিয়াম এবং তার কিছু সঙ্গী এবং লোকজন চলে আসে আর এসেই তারা প্রাণীটির উপরে আক্রমণ শুরু করে দেয়। তবে প্রাণীটা সবাইকে হারিয়ে দেয়। এরপর এলিজাবেথ প্রাণীটিকে বলে তাকে সঙ্গে করে নিয়ে যেতে। এতে সেও এলিজাবেথের কথা মতো তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ভিক্টর দেখে তার ভাই মৃত্যু পথযাত্রী। এরপর উইলিয়াম ভিক্টরকে বলে সে সবসময় তাকে ভয় পেত, তার মধ্যে থাকা রাগ আর পাগলামিকে। তাই আসল দানব ওই প্রাণীটি নয়, বরং ভিক্টর নিজেই, ঠিক তাদের বাবার মতোই। এরপর দেখা যায় প্রাণীটি এলিজাবেথকে একটা গুহায় নিয়ে আসে। এলিজাবেথ মারা যাওয়ার আগে প্রাণীটি বলে
আমি সারা জীবন ধরে তোমাকে খুঁজে বেরিয়েছি। এর মানে সে এমন কিছু চেয়েছিল যা সে কাউকে প্রকাশ করতে পারতো না, আর আজকে সে তার নিজের চোখের সামনেই রয়েছে, আর এটাই তার কাছে জীবনের আসল ভালোবাসা, আর যেটা আজকে সে পেয়েও গেছে। এইসব বলতে বলতে সেই প্রাণীটি কোলে এলিজাবেথের মৃত্যু হয়। এদিকে ভিক্টর খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর এসে প্রাণীটির উপর আক্রমণ করতে শুরু করে। তবে প্রাণীটি ভিক্টরকে বলে সে কিছুতেই তাকে মারতে পারবে না। এবার প্রাণীটি ভিক্টরকে মারার জন্য মরিয়া হয়ে যায়। ভিক্টর নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে প্রাণীটিও তার পিছু করতে শুরু করে, আর এইভাবে লড়াই করতে করতে তারা দুইজন জাহাজের কাছে এসে পৌঁছেছিল। আর সেইবারও ভিক্টর প্রাণীটিকে মারতে পারেনি। এইসব কিছু প্রাণীটি ক্যাপ্টেনকে বলার পর দেখা যায় ভিক্টর এবার সেই প্রাণীটির কাছে ক্ষমা চায়। এরপর ভিক্টর তার মাথায় হাত রাখে আর বলে তুমি আমার ছেলে। আর এই প্রাণীটি সেই বৃদ্ধের কাছ থেকে সবথেকে বড় শিক্ষা পেয়েছিল, সেটা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। এর জন্য সে ভিক্টরকে ক্ষমা করে দেয়। তবে ভিক্টর এখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তাই সে এবার খুশি হয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর সে খুশি ছিল যে একজনকে জীবন দিতে পেরেছিল। ভিক্টরের মৃত্যুর পর প্রাণীটি সেখান থেকে যেতে শুরু করে, কারণ সে এবার জানে তাকে এবার বাঁচতে শিখতে হবে, যেটা মৃত্যুর আগেও ভিক্টর তাকে বলে গিয়েছিল। আর এবার তার জীবনে কোনো উদ্দেশ্য না থাকলেও তাকে বেঁচে থাকতে হবে। এরপর সে ওই জাহাজ থেকে নেমে আসে। দেখা যায় এতক্ষণে যে লোকগুলো তাকে ভয় করছিল তারা সবাই এখন প্রাণীটির দিকে মায়ের দৃষ্টিতে তাকায়। এরপর প্রাণীটি জাহাজের পেছনে গিয়ে বরফ থেকে ফেলে জাহাজটিকে সমুদ্রে ধাক্কা দেয়, যাতে করে তারা সবাই নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারে। তবে এখন ক্যাপ্টেন অ্যান্ডারসন, যে কিনা প্রথমে তার মিশনে যাওয়ার জন্য উৎসুক ছিল, আর তার জীবনে এখন একটা উদ্দেশ্য তৈরি হয়ে গেছে, সেটা হলো জীবনে ভালো কাজ করে যাওয়া। আর এবার ক্যাপ্টেন সবার সুরক্ষার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় এবার তারা বাড়ি ফিরে যাবে। অন্যদিকে সেই প্রাণীটি নিজের জীবনের উদ্দেশ্য খোঁজার জন্য দুনিয়াতে নিজেকে অদৃশ্য করে ফেলে। আর সেই সঙ্গে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।